আসিফের ব্যাপারে আমার একটু আপত্তি ছিল, কারণ আসিফের বিশেষ করে এই ধরনের নেগোসিয়েশনে যেরকম ঠান্ডা মাথার হতে হয়, ওকে আমার সবসময় মনে হচ্ছে যে ও হয়তো এরকম ঠান্ডা মাথার না। তো তখন আমি কিন্তু নাহিদকে, যখন নাহিদ এই নামটা বললো, তখন আমি বলেছিলাম যে আসিফ মাহমুদকে যিনি বা মানে এটা ঠিক অপশন কিনা। হ্যাঁ, তো বলুন আছে এরকম তো মাঝে মধ্যে আমাদের দরকার হয়, কারণ নেগোসিয়েশনের কী পরিস্থিতি হয় তখন অনেক সময় গরম মাথারও প্রয়োজন হয়। চিফ কে হবেন সেইটা প্রফেসর ইউনূস হবেন কিনা, এই আলোচনাটাই আসলে এত দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে। সেক্ষেত্রে তাহলে বিকল্প কোনো প্রস্তাব ছিল? বিকল্প প্রস্তাব মানে ওইটা নাহিদ ওই সময় আমাকে জানেন, বলেছে যে এরকম একটা ছিল যে উনি ছাড়া অন্য কেউ হলে ভালো হয়, অন্য যে কেউ হলেই গ্রহণযোগ্য। তো কোন কোন নাম এসেছিল সেই আলাপটা নাহিদের সাথে আমার হয়নি, কিন্তু ওইটা বলেছিল যে ওই নামটার ব্যাপারে খুব সহজে ওনারা আগ্রহী ছিলেন না। যেদিন আমরা বঙ্গভবনে গেলাম 6 আগস্ট, তখন বিশেষ করে আমাদের একটা বড় দায়িত্ব ছিল, আমাদের যে নতুন সরকার হবে সেই সরকারের প্রধান কে হবেন, অন্তর্বর্তী সরকারের। তো সেটা একটা কাজ ছিল, যেই কাজটা আমরা বোধহয় 6 থেকে 7 ঘন্টা লেগেছিল সম্পূর্ণ করতে, এবং দীর্ঘ সময় আমাদেরকে বঙ্গভবনে থাকতে হয়েছিল। আমি যদি ভুল না করি সেই দিনটা ছিল 6 আগস্ট, এবং এটার পেছনে আপনারও কিছু অবদান ছিল, বিশেষ করে বঙ্গভবনে যাওয়া কিংবা না যাওয়া নিয়ে। বিশেষ করে শিক্ষকদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এরকম একটা আলাপ এসেছিল, এবং সেটা হচ্ছে 2 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সামগ্রিকভাবে শিক্ষকদের প্রতিনিধিত্ব করবেন। তো সেই সুবাদে কে যাবে না যাবে, তো একটা পর্যায়ে আমরা জানতে পেলাম একজন শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে, যেটা আমরা জানি কে উনি। আরেকটা নাম কার হবে। তো প্রথম দিকে আমাদের চিন্তা ছিল যে সেক্ষেত্রে আমাদের একজন ফিমেল টিচার, একজন নারী শিক্ষক যাওয়া ভালো, কিন্তু ফর সাম রিজন সেই ষড়যন্ত্রে আপনিও একজন ছিলেন, যেখানে আমি যেতে আসলে বাধ্য হয়েছিলাম, এবং এই গল্পটার আপনি অংশ, এটা বলার অপেক্ষা রাখে না। এবং বিশেষ করে সেই সময় প্রথম যোগাযোগটা করেছিল নাহিদ, যে স্যার আপনাদেরকে যেতে হবে, আপনারা একজন যাবেন। তো সেই সুবাদে আমরা তখন পুরো গল্পটা না বললেও হবে, আমরা কলাভবনে মিলিত হয়েছিলাম। প্রথমে ওরা আমার বাসায় এসে একটা মাইক্রোবাসে করে আমাকে নিয়ে যায়, আমরা কলাভবনে জড়ো হই, এবং সেখানে এই আমাদের অনেক কে যাবে না যাবে এটা নিয়ে অনেক দর কষাকষি হচ্ছিল। তো আমি কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে যেতে বাধ্য করা হয়েছিল। সেক্ষেত্রে আপনি ছিলেন একজন। এটা বোধহয় এমন একটা মানে বিরল ঘটনা, যেখানে গণভবন ক্ষমতার কেন্দ্র, সেখানে বা বঙ্গভবন, সেখানে যাওয়ার জন্য কেউই আগ্রহী নন, এরকম একটা অবস্থা ছিল যে সবাই সবাইকে একটু ঠেল দিচ্ছেন যে আপনি যান, আপনি যান। সেখানে আমি ছিলাম, আমাদের আরেকজন শিক্ষক সমাজবিজ্ঞানের ডক্টর সামিনা লুৎফা ছিলেন, এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের আমাদের গীতেরা নাসরিন ম্যাডাম ছিলেন। তো এই 3 জনের মধ্য থেকে কে যাবেন, আমার তরফ থেকে ইচ্ছা ছিল যে একজন ফিমেল টিচার যাক, তাহলে রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। কিন্তু যেহেতু বঙ্গভবনে এরকম খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আমাদেরকে ডিল করতে হবে, সেজন্য আসলে এই যাওয়া না যাওয়া কে যাবে এটা নিয়ে বেশ খানিকক্ষণ সময় আমরা ব্যয় করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আপনাদের চাপে এবং নাহিদের তরফ থেকেও একটা চাপ ছিল, সেই চাপে শেষ পর্যন্ত আমরা বঙ্গভবনে গিয়েছিলাম। এবং বঙ্গভবনে যখন পৌঁছাই, এবং বঙ্গভবনে পৌঁছানোর আগে ইনফ্যাক্ট আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মাইক্রোবাসে চড়েই আমরা ইয়েতে গেলাম কার্জন হলে। কার্জন হলে গিয়ে দেখলাম শিক্ষার্থীদের যে অংশটা বঙ্গভবনে যাবে তারা ওখানে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তো আমি তো মোটামুটি ওদের সাথে একটা পরিচয় ছিল একেবারে শিক্ষার্থী জীবনের শুরু থেকে, যেহেতু এই কোটা বিরোধী আন্দোলনের সম্পৃক্ততা আমার অনেক পুরনো, সেই 2018 সালেরও একটা ঘটনা আছে। সেই সুবাদে ওদের সাথে আমার একটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ একটা পরিচয় ছিল। তো সেখানে গিয়ে প্রথম যে পরিচয়টা হয়েছিল সার্জিসের সাথে। এর আগে সার্জিসের সাথে আসলে আমার কোনো পরিচয় হয়নি। ওকে আমি একজন ডিবেটার হিসেবে চিনতাম, এবং ছাত্রলীগের ডিবেটার এভাবেই চিনতাম। তো সেখানে সার্জিসের সাথে পরিচয়, এবং সেই সুবাদে পরে আমরা মাইক্রোবাসে চড়ে, এবং আমরা খুব চিন্তা করছিলাম, কারণ সেই সময় খুব নিরাপত্তাহীনতা ছিল সামগ্রিকভাবে, এবং আমি ভাবছিলাম এতগুলো ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছি, মানে ওদের কিছু হলে এই দায়টা কিন্তু আমারও। মাইক্রোবাসের ভেতরে কি খুব একটা উৎফুল্ল পরিবেশ ছিল? খুব উৎফুল্ল ছিল না আসলে, খুবই টেন্সড, এবং
আমরা আলাপ করছিলাম কি করা যাবে, কি হবে, কে আসতে পারে, কে হলে ভালো হয়। বিশেষ করে ওরকম পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, সবার আলোচনার মধ্যে ছিল যে আসলে বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি হবে এই মুহূর্তে, এবং কে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব কিংবা আধিপত্য এই উপমহাদেশের রাজনীতিতে কোন মানুষটাকে সামনে আনলে অন্ততপক্ষে এই প্রভাবটাকে কিছুটা হলে অফসেট করে আমাদের যে নতুন সরকার আসবে তারা একটা স্থিতিশীল অবস্থা বাংলাদেশের রাজনীতিতে নিশ্চিত করবে, সেগুলো আমরা একটা প্লাস মাইনাস হিসেব করছিলাম। তো করতে করতে শেষ পর্যন্ত এই নামটা যদিও আগেই সিদ্ধান্ত ছিল, তারপরও ও আমাদের বিশেষ করে নাহিদ সহ মাহফুজ ছিল, তারপর নাসির ছিল, তারপর আসিফ ছিল, আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিল। তো মূলত নাসির আমার সাথে, মাহফুজের সাথে, নাহিদের সাথে এই আলাপগুলোই হচ্ছিল। তো শেষ পর্যন্ত আক্তারও ছিল, ইনফ্যাক্ট শেষ পর্যন্ত যেই ঘটনাটা ঘটে যে একটা নামের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাদের আলোচনার মধ্যে দিয়ে আরও বেশিভাবে মানে আরও সক্রিয়ভাবে আমরা আর কি খুব দৃঢ় একটা জায়গায় আসি, সিদ্ধান্তের জায়গায় যে না এটাই এখন আমাদের জন্য বেস্ট অপশনের বাইরে আসলে কোনো অপশন নাই। তারপর আমরা বঙ্গভবনে গেলাম। বঙ্গভবনে গিয়ে আমরা আমাদেরকে একটা বিশাল একটা হল রুমের মতো একটা রুমে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে বেশ খাওয়া দাওয়া দেওয়া হলো, আমরা খেলাম। তো ওখানে কি আর কেউ আগে থেকে উপস্থিত আগে ছিলেন? থেকে উপস্থিত ছিলেন। যখন বঙ্গভবনে পৌঁছাই তখন আসলে করিডোরে মানে বারান্দা সম্ভবত প্রবেশ মুখে, তো সেই প্রবেশ মুখে তখন আমাদের আরেকজন যে অধ্যাপক, যিনি আইন বিভাগের অধ্যাপক, অধ্যাপক আসিফ নজরুল। হ্যাঁ, অধ্যাপক আসিফ নজরুল, ওনাকে আমি পাইচারি করতে দেখছিলাম বঙ্গভবনে। তো ওনার পাইচারি এবং সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে উনি আগে থেকে প্রস্তুতি ওনার ছিল যে ওখানে আসলে যেতে হবে, এরকমটা আমার একটা হয় না, দেখলে বোঝা যায় যে না। তো সেখানে যাওয়ার পর আমরা ভেতরে যখন ঢুকলাম আমাদের নিয়ে যাওয়া হলো, খাওয়া দাওয়া দেওয়া হলো, কিন্তু বেশ খানিকক্ষণ সময় পার হয়ে যাচ্ছিল। এর মাঝে সম্ভবত প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি জুনিয়র আরেকজন অফিসার ওনারা আসলেন, এসে বললেন যে আর্মড ফোর্সেসের যে 3 চিফ ওনাদের একটু দেরি হবে, ওনারা জ্যামে আটকেছেন। রাজনৈতিক দলের কোনো নেতা আসেননি? রাজনৈতিক দলের কারো তখন রিপ্রেজেন্টেশন ছিল না, মূলত আমরাই ছিলাম এবং আর্মড ফোর্সেস এবং প্রেসিডেন্টের যে বঙ্গভবনে যারা থাকেন যেসব অফিসাররা তারাই ছিলেন। তো আমরা অপেক্ষা করতেই মাঝখানে নাহিদ এক মুহূর্তে বলল যে মাঝে অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে, সেগুলোই না গেলাম। বললো স্যার আমরা একটা প্রস্তুতি নেই, যদি আমাদের এই বিষয়ে আলাপই করতে হয়, কারণ আমাদের তো এই বিষয়ে কে হবে, চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজার কারা হবে, আমরা নিজেরা একটু হোমওয়ার্ক করি। যেহেতু আমি নেগোসিয়েশন কোর্স পড়াই, তো বলছিল স্যার তাহলে কীভাবে নেগোসিয়েশন করব, কোথায় শুরু করব, কোথায় থামবো, এটা বলে আমরা সব জড়ো হয়ে কথাবার্তা বলছিলাম। সবাই ছিলেন যারা ছাত্র আমরা প্রতিনিধি? ছিলাম। তো সেই সবাই? ক্ষেত্রে অধ্যাপক আসিফ নজরুল উনি একটু দূরেই ছিলেন। তো আমরা যখন আলাপ করছিলাম উনি এক পর্যায়ে আমাদের সাথে যুক্ত হন। তো যুক্ত হয়ে সেই সময় আলাপ হচ্ছিল, তো আমরা যে আলাপগুলো করছিলাম ওখানে এমন কিছু আলাপ হচ্ছিল যেটা একরকম অস্বাচ্ছন্দ্য তৈরি হয়েছিল কি আমাদের নিজেদের মধ্যে। তো নাহিদ তখন আমাকে ইশারা দিয়ে ওই হলরুমের মধ্যে একটা পিলারের মতো ছিল রাউন্ড শেপের, ওই পিলারের পাশে আমাকে ডাকলো খুব আর চোখে। তো আমি যাওয়ার পর বললো যে আমাদের তো মনে হচ্ছে টিমের মধ্যে একটু কে হবে না হবে এটা নিয়ে বোধহয় আমাদের একটু ভাবনা দরকার স্যার, কারণ মনে হচ্ছে যে ওখানে যদি আমরা সবাই থাকি, বিশেষ করে আপনারা থাকলে মনে হচ্ছে কোথাও না কোথাও বোধহয় একটু আমাদের ঝামেলা হবে। এখন আমরা কি করব, মানে বিশেষ করে তখন আমাদের যিনি অধ্যাপক সাহেব ছিলেন, প্রফেসর আসিফ নজরুল ছিলেন, উনি এমন কিছু আলাপ আনছিলেন যেটা আসলে ওই অস্বাচ্ছন্দ্যতা তৈরি করছিল। তো যার ফলে তখন নাহিদ বললো যে স্যার এটা তো এখন আমরা তো টিম, আমাদের তো টিম হিসেবে যেতে হবে। এখন ধরেন আমরা একভাবে আলাপ করলাম, এখন এর মাঝে যদি আপনাদেরকে আবার আরেকভাবে আলাপ করেন, সেটা তো তখন টিমের মধ্যে সেই সংহতিটা থাকবে না। তখনও কি প্রধান উপদেষ্টার ব্যাপারেও খানিকটা প্রধান দ্বিমত ছিল? উপদেষ্টা সার্বিক বিষয় নিয়ে আর কি, কিন্তু ওই মাঝে কিছু আলাপ আসছিল যেটা আসলে আমাদের আলাপের সাথে মিলছিল না, কিংবা আমরা যেভাবে আলাপটা করছিলাম সেই আলাপের সাথে যাচ্ছিল না। তো ওইটা নিয়ে আসলে আমাদের একটা অস্বাচ্ছন্দ্য তৈরি হচ্ছিল। তো সেই সুবাদে ও আমাকে বললো যে আমি কী করবো স্যার বুঝতেছি না। তো আমি বললাম ঠিক আছে আমাকে কিছুক্ষণ সময় দাও, একটু ভাবি আসলে কি করা যায়। বলেন আচ্ছা আমাদের তো কিছুক্ষণ পর যেতে হবে, আর আমাদের 4 জন যেতে পারবো, আপনারা শিক্ষক 2 জন আর আমরা 4 জন, মোট 6 জন যাবেন। মোট 6 জন। এমন ঠিক আছে তোমরা কোন 4 জন যাবো এটা ঠিক করো, এর মাঝে আমি ভাবি কি করা যায়। তখন ও বলল যে
ঠিক আছে স্যার আমি ভাবি, আমি 20 মিনিট সময় দাও আমাকে। তারপর এই 20 মিনিট পরও আসলো, আসার পর বললো যে আমরা 4 জন যাব, মাহফুজ, নাসির, আসিফ এবং ও। তো সেই সুবাদে 4 জন, এখন আপনারা কি করবেন? তো আমি বললাম যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাচ্ছি না। তো খুব অবাক যে আপনি যাচ্ছেন না কেন? আমি যাচ্ছি না বিকজ যে অস্বাচ্ছন্দ্যটা তৈরি হবে, সে অস্বাচ্ছন্দ্য যেন তৈরি না হয়, সেই ক্ষেত্রে আমি না গেলে আমাদের শিক্ষকদের তো আসলে প্রতিনিধিত্ব তখন আর দরকার পড়ে না। কারণ যেহেতু আমরা দুজন আছি, যে কোনো একজনকে তো নেওয়া যায় না, নিলে দুজনকেই নিতে হবে অথবা আমরা কেউ গেলাম না। তো সেই সুবাদে আমরা কিন্তু শেষ পর্যন্ত আমরা শিক্ষকেরা কেউ যাইনি। এবং ইনফ্যাক্ট যখন নাহিদ হচ্ছে একদম বোর্ড রুমের অথবা কনফারেন্স রুম যেটাই হোক, তার দরজার কাছে যখন দাঁড়িয়ে ঢুকবে, তখনও আমাদের যে আরেকজন সম্মানিত সহকর্মী, উনি তখন আবারও ওকে বলেছিলেন নাহিদকে, নাহিদ আমি কি আসবো? তো নাহিদ তখন বলেছিল না স্যার আমরা পারবো। তখন কিন্তু ওই 4 জনই কিন্তু ভেতরে প্রবেশ এটা করেছিল। তাহলে আলাপটা হচ্ছে 3 বাহিনী প্রধানের সাথে? 3 বাহিনী প্রধান এবং অন্যান্যরা ছিল, আরো অনেকেই ছিলেন। ততক্ষণ কি রাজনৈতিক দলের কেউ এসেছে? রাজনৈতিক দলের কেউই আসলে উপস্থিতি তাদের ছিল না আমার মানে যতদূর তাহলে মনে কি পড়ে। এটা মূলত সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সাথে ছাত্রদের একটা শিক্ষার্থীদের দেন আসলে দরবার। একটা দিন দরবার হয়েছে সে সময়। এবং আমরা প্রায় 6-7 ঘন্টা, আমি যদি ভুল না করি, এবং আলাপটা শুরু হয়েছে সন্ধ্যা থেকে 6:30 কিংবা 7টা থেকেই, এবং আমরা বোধহয় 12টার পরে কিংবা 1টার মধ্যে বোধহয় আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম। এবং অন্যান্য অ্যাডভাইজার কে হবেন সেই সিদ্ধান্তটা তখন নেওয়া যায়নি, শুধুমাত্র আলোচনাটা একেবারে সীমাবদ্ধ থাকলো একজনকে নিয়ে, কে আসলে চিফ অ্যাডভাইজার হবে। নাহিদরা যখন বের হয়ে আসলো তখন নাহিদ যেটা বলল যে আমাদের আসলে একটা জায়গা নিয়ে আসলে আমাদের আলোচনাটা করতে হচ্ছে, কারণ এই আলোচনাটা খুব সহজ ছিল না। এবং তো শেষ পর্যন্ত ওরা এটাই সফল হয় ওই নামটা, এবং বের হয়ে এসে মানে একটা ভিক্টোরি সাইন আমাকে দেখায় নাহিদ, এবং ওর মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রফেসর ইউনূসকে কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে এরপরে মনোনয়ন দিতে পারলাম।